নেপালে জেনজি বিক্ষোভে সহিংসতার বিচার হবে বলে আশ্বাস দিয়েছেন দেশটির অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী সুশীলা কার্কি। সেই সাথে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগকে দেশের বিরুদ্ধে অপরাধমূলক কর্মকাণ্ড হিসেবে আখ্যা দিয়েছেন তিনি। এদিকে শপথ নেওয়ার পর রবিবার সাংবাদিকদের তিনি জানান, ৫ মার্চ নির্বাচনের পর গঠিত নতুন সরকারের কাছেই তিনি ক্ষমতা হস্তান্তর করবেন। বিস্তারিত শারমিন স্বপ্নার রিপোর্টে। নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শুক্রবার শপথ নেন সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি। এরপর রবিবার এক সংবাদ সম্মেলনে তিনি জানান, ৬ মাসের বেশি সময় এ পদে থাকবেন না। আগামী বছরের ৫ই মার্চ নির্বাচনের পর গঠিত নতুন সরকারের কাছেই তিনি ক্ষমতা হস্তান্তর করবেন। দেশটির নবনিযুক্ত এই প্রধানমন্ত্রী জানান, এই দায়িত্ব তিনি নিতে চাননি। রাজপথে মানুষের আওয়াজ শোনার পরে তিনি এই পদ গ্রহণ করেছেন। এছাড়া জেনজি প্রজন্মের চিন্তাভাবনা অনুযায়ী কাজ করার কথাও বলেন তিনি। আমরা এখানে মাত্র ৬ মাস থাকব, এর বেশি নয়। সমস্ত কাজ এবং দায়িত্ব সম্পন্ন করার পরে আমরা মুক্ত হব এবং আমরা এটি নতুন মন্ত্রী ও সংসদের কাছে হস্তান্তর করব। আমরা এই প্রতিশ্রুতি দিয়েছি। এছাড়া জেনজি বিক্ষোভের ভাঙচুর ও অগ্নিসংযোগকে দেশের বিরুদ্ধে অপরাধমূলক কাজ বলে অভিহিত করে তিনি দোষীদের বিচারের আশ্বাস দেন এবং ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণসহ নির্বাচনের প্রতিশ্রুতি ঘোষণা করেন। আমার মনে হয় এটি পরিকল্পিতভাবে পরিচালিত হয়েছিল এবং একটি ষড়যন্ত্র ছিল। এটি তদন্ত করতে হবে। তদন্তের পর যারা সবচেয়ে প্রয়োজনীয় পরিষেবাগুলোকে লক্ষ্যবস্তু এবং ক্ষতি করেছে বলে প্রমাণিত হয়েছে, যা এখন বন্ধ, তাদের রেহাই দেওয়া হবে না। গত ৮ই সেপ্টেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমের উপর নিষেধাজ্ঞা ও দুর্নীতির বিরুদ্ধে রাস্তায় নামে দেশটির তরুণ প্রজন্ম, যা এক পর্যায়ে সহিংসতায় রূপ নেয়। এই ঘটনায় ব্যাপক হতাহতের পর পদত্যাগ করতে বাধ্য হন দেশটির প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। শারমিন স্বপ্না, ৭১। নেপালে বিভাজন ও দাবি দেওয়ার কারণে মন্ত্রিসভা সম্প্রসারণ স্থগিত হয়ে গেছে। জেনজি শিবিরে দ্বন্দ্ব তীব্র হওয়ায় তাদের মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটেছে। প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ একটি সূত্রের বরাতে স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, মন্ত্রিসভা গঠনের নির্দিষ্ট সময় এখনো বলা যাচ্ছে না। এদিকে চিকিৎসক ও রাজতন্ত্রী কর্মী দুর্গা প্রসাই মন্ত্রিসভায় জায়গা চান, কিন্তু তরুণদের একটি অংশ তা মানতে নারাজ। অন্যদিকে কাঠমান্ডুর মেয়র বালেন্দ্র শাহকে অন্তর্ভুক্ত করার আলোচনা চলছে। এর আগে রবিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যোগ দেওয়ার পর নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সুশীলা কার্কি জেনজি আন্দোলনে নিহতদের শহীদ ঘোষণা করে তাদের পরিবারকে ১০ লাখ রুপি করে ক্ষতিপূরণ এবং আহতদের বিনা খরচে চিকিৎসার ঘোষণা দেন। নেপালে জেনজি আন্দোলনে নিহতের সংখ্যা বেড়ে ৭২ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে দেশটির সরকার। এর আগে শনিবার ৫১ জনের মৃত্যুর তথ্য জানিয়েছিল নেপাল সরকার। গত সোম ও মঙ্গলবার নেপালে জেনজিদের আন্দোলন তীব্র হয়। এরপর মঙ্গলবার প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির পালানোর পর বিক্ষোভকারীরা বিভিন্ন ভবনে আগুন দেয়, কিন্তু সে সময় দেশটির আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি ভেঙে পড়ায় ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার অভিযান চালাতে পারেনি। এখন সেই ভবনগুলোতে উদ্ধার কাজ শুরু করায় ভবনগুলো থেকে পুড়ে যাওয়া মানুষের মৃতদেহ উদ্ধার হচ্ছে। নেপালের নতুন অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন সিনিয়র অ্যাডভোকেট সবিতা ভান্ডারী বড়াল। নেপালে প্রথমবারের মতো কোনো নারী এই পদে আসীন হলেন। রবিবার নেপালের প্রেসিডেন্ট রামচন্দ্র পাউডেল তাকে এই পদে নিয়োগ দেন। প্রেসিডেন্টের প্রেস উপদেষ্টা কিরণ পোখরেল জানিয়েছেন, প্রধানমন্ত্রী সুশীলা কার্কি সবিতার নিয়োগের সুপারিশ করেন আর প্রেসিডেন্ট তা অনুমোদন করেন। এর আগে প্রেসিডেন্ট পাউডেল অ্যাটর্নি জেনারেল রমেশ বাদালের পদত্যাগপত্র গ্রহণ করেন। সবিতা ভান্ডারী এর আগে তথ্য কমিশনে কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। কাঠমান্ডুতে অগ্নিসংযোগ ও ভাঙচুরে প্রধান ভবন ধ্বংস হওয়ার পর নেপালের সুপ্রিম কোর্ট রবিবার থেকে নিজেদের প্রাঙ্গণে তাঁবু টাঙ্গিয়ে কার্যক্রম শুরু করেছে। কোর্টের বিজ্ঞপ্তিতে বলা হয়, মামলার তথ্য সরবরাহ, শুনানির তারিখ পুনর্নির্ধারণ, রিট আবেদন গ্রহণ সহ সীমিত কার্যক্রম চালু হয়েছে। তবে নিয়মিত শুনানি এখনও শুরু করা যায়নি। তবে ধাপে ধাপে অন্যান্য কার্যক্রম শুরু হবে বলেও জানানো হয়। এদিকে কোর্ট পরিদর্শনে যাওয়া আইনজীবীরা বিচার বিভাগের উপর হামলাকে গভীরভাবে দুঃখজনক বলে মন্তব্য করেন। সুপ্রিম কোর্ট জানায়, সাম্প্রতিক বিক্ষোভে দেশের বিভিন্ন আদালতও বড় ধরনের ক্ষতির শিকার হয়েছে। ভবন, গাড়ি, সরঞ্জাম ও গুরুত্বপূর্ণ নথিপত্র অগ্নিসংযোগ ও লুটে ধ্বংস হয়েছে। সহিংসতা থমকে গেছে নেপালের পর্যটন ও উৎসবের মৌসুম। শরৎকালে দেশটিতে বিদেশি পর্যটকরা ভিড় করেন। এছাড়া প্রবাসী নেপালিরাও উৎসব পালন করতে এ সময় দেশে ফেরেন। কিন্তু এবারের চিত্র সম্পূর্ণ ভিন্ন। কাঠমান্ডুর জনপ্রিয় পর্যটন এলাকাগুলোতে এবার নীরবতা নেমে এসেছে, যার প্রভাব পড়েছে দেশটির অর্থনীতিতে। বিস্তারিত শারমিন স্বপ্নার রিপোর্টে।
সাম্প্রতিক জেন জি নেতৃত্বাধীন আন্দোলনে সহিংসতায় আতঙ্কিত হয়ে পড়েছেন নেপালের পর্যটকরা। বিশেষ করে ভারতীয় পর্যটকরা তাদের সফর বাতিল করেছেন। নেপালের বিভিন্ন পর্যটন এলাকায় অন্তত 2 ডজন হোটেল বড় ক্ষতির শিকার হয়েছে। ক্ষতির পরিমাণ 800 কোটি রুপির বেশি। এই আন্দোলন চলাকালে প্রায় এক রাতেই চাকরি হারিয়েছেন কমপক্ষে 10,000 নেপালি। হোটেল অ্যাসোসিয়েশন নেপালের হিসাবে হোটেল খাতে ক্ষতি হয়েছে 2,500 কোটি রুপি। গাড়ি বিক্রেতাদের ক্ষতি দাঁড়িয়েছে 1,500 কোটি রুপিতে। বিমা খাতেও চাপ বাড়ছে। এর মধ্যেও ব্যবসায়ী মহলে আশার আলো দেখা যাচ্ছে। পর্যটন উদ্যোক্তারা বলছেন, দ্রুত রাজনৈতিক স্থিতিশীলতা ফিরলে অল্প সময়ের মধ্যে পর্যটন খাত ঘুরে দাঁড়াতে পারে। অন্যদিকে পর্যটন খাতের সংগঠন নেপাল অ্যাসোসিয়েশন অব ট্যুর অ্যান্ড ট্রাভেল এজেন্টস জানিয়েছে, দেশ এখন স্থিতিশীলতার পথে এগোচ্ছে এবং পর্যটনের জন্য নিরাপদ পরিবেশ গড়ে উঠছে। ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর সহ নেপালের সব বিমানবন্দর ও পরিবহন ব্যবস্থা স্বাভাবিকভাবে চলছে। অর্থনীতিবিদদের হিসেবে সরকারি বেসরকারি অবকাঠামো, নথিপত্র ও ব্যবসায়িক খাত মিলিয়ে প্রায় 3 লাখ কোটি রুপির ক্ষতি হয়েছে, যা দেশটির 1.5 বছরের বাজেট বা জিডিপির প্রায় অর্ধেক। শারমিন স্বপ্না, ৭১। গাজা সিটিতে গত 24 ঘন্টায় ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন অন্তত 53 ফিলিস্তিনি। এর মধ্যে শুধু গাজা সিটিতে প্রাণ হারান 35 জন। এদিন গাজা সিটির 3টি আবাসিক কলোনি সহ অন্তত 16টি উঁচু ভবন মাটির সাথে মিশিয়ে দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী IDF। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের 2 ডেমোক্রেটিক নেতা অভিযোগ তুলেছেন, গাজায় ইসরায়েলের বর্বর হামলায় যুক্তরাষ্ট্র সরাসরিভাবে জড়িত। এদিকে গাজায় যুদ্ধবন্ধ ও জিম্মিদের মুক্তির পথে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিজেই বাধা বলে অভিযোগ জিম্মিদের স্বজনদের। সৃষ্টি ঘটকের রিপোর্ট। গাজা সিটিতে রবিবার দিনভর এভাবেই বোমা হামলা চালিয়ে একের পর এক উঁচু ভবনে ধ্বংসযজ্ঞ চালায় ইসরায়েলি সামরিক বাহিনী IDF। গাজা সিটি দখলের উদ্দেশ্যে সেখানে গেল কয়েকদিন ধরেই বোমা হামলার তীব্রতা বাড়ানো হয়েছে। এছাড়া পুরো গাজা উপত্যকা জুড়েই রাতভর চলে হামলা। চলমানে তাণ্ডবে একদিনে প্রাণ হারান অর্ধশতাধিক ফিলিস্তিনি। এরই মধ্যে লিফলেট বিতরণ করে গাজা সিটি খালি করার জন্য চাপ প্রয়োগ করা হচ্ছে সেখানে অবস্থান করা মানুষজনের উপর। অনেকেই প্রাণ ভয়ে এলাকা ছেড়ে আবারও পাড়ি দিয়েছেন দক্ষিণের দিকে। ইসরায়েল দাবি করছে দক্ষিণাঞ্চলে বাস্তুচ্যুতদের খাবার, পানি ও থাকার ব্যবস্থা আছে, কিন্তু বাস্তবতা পুরোপুরি উল্টো। সেখানে তিল ধারণের জায়গা নেই, এমনকি শরণার্থী শিবিরগুলোতেও উপচে পড়া ভিড়। সব জেনেও নিরুপায় গাজা সিটির বাসিন্দারা। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু নিজেই হামাসের হাতে জিম্মি ইসরায়েলিদের মুক্তি ও গাজায় যুদ্ধবন্ধে শান্তি চুক্তির পথে মূল বাধা বলে জানিয়েছেন জিম্মিদের স্বজনরা। এক বিবৃতিতে হোস্টেজেস অ্যান্ড মিসিং ফ্যামিলিজ ফোরাম নামে পরিবারগুলোর সংগঠন জানায়, যখনই কোনো চুক্তি এগোতে থাকে নেতানিয়াহু সেটা ভণ্ডুল করে দেন। কাতারে সম্প্রতি হামলার ঘটনা তারই প্রমাণ। পরিবারগুলোর দাবি, নেতানিয়াহুর বিলম্ব নীতির কারণে 42 জন বন্দীর মৃত্যু হয়েছে এবং বাকিদের জীবনও এখন ঝুঁকিতে। এর একদিন আগেই আবারও হামাসকেই শান্তি চুক্তির পথে বাধা বলে দাবি করেছিল নেতানিয়াহু। এদিকে যুক্তরাষ্ট্রের 2 ডেমোক্রেটিক সিনেটরের দাবি, গাজায় ইসরায়েল ফিলিস্তিনিদের জাতিগতভাবে নির্মূল করা এবং ধ্বংস করে দেওয়ার উদ্দেশ্যে ধারাবাহিক পরিকল্পনা নিয়ে কাজ করছে। যুক্তরাষ্ট্র এ অপকর্মে সরাসরি জড়িত বলে দাবি করে বিশ্বকে এটি থামাতে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন মেরিল্যান্ডের ডেমোক্রেটিক সিনেটর ক্রিস ভ্যান হোলেন ও ওরেগনের জেফরি মার্কেল। দুজনেই সিনেটের পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য। সৃষ্টি ঘটক, ৭১। কাতারে ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্যের পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। এরই প্রেক্ষাপটে কাতারের রাজধানী দোহায় সোমবার শুরু হচ্ছে জরুরি আরব ইসলামিক শীর্ষ সম্মেলন। সম্মেলনে যোগ দিচ্ছেন অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন OIC এর 57 সদস্য রাষ্ট্র ও আরব লীগের 22 সদস্য দেশের প্রতিনিধিরা। বিশ্লেষকরা মনে করছেন, সম্মেলন থেকে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর ভাষার বিবৃতি নিশ্চিতভাবেই আসবে। এর আগে গত সপ্তাহে হামাস নেতৃত্বকে লক্ষ্য করে দোহায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল। এতে 5 হামাস সদস্য ও 1 জন কাতারি নিরাপত্তা কর্মী নিহত হন। ঘটনার পর কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান বিন জাসিম আল থানি জানান, এই হামলা পুরো অঞ্চলকে ঝুঁকির মুখে ফেলেছে। কাতার যৌথভাবে প্রতিক্রিয়ার মাধ্যমে এর জবাব দেবে। রাশিয়ার ড্রোন রোমানিয়ার আকাশ সীমা লঙ্ঘন করেছে বলে দাবি করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। রোমানিয়ার প্রতিরক্ষা মন্ত্রী ইউনুদ মোতিয়ানু জানান, সীমান্তের কাছে ইউক্রেনের একটি অবকাঠামোতে হামলার সময় রোমানিয়ার আকাশে অনুপ্রবেশ করে একটি রুশ ড্রোন। প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানিয়েছে, নিজেদের আকাশসীমায় রুশ ড্রোন ঢুকে পড়ার পর রোমানিয়া 2টি
F-16 যুদ্ধবিমান এবং পরে দুটি ইউরোফাইটার যুদ্ধবিমান মোতায়েন করে। পাশাপাশি দানিউব ও ইউক্রেন সীমান্ত সংলগ্ন তুলসিয়া কাউন্টির নাগরিকদের নিরাপদ স্থানে থাকার নির্দেশ দেয়। মস্কো এখনও রোমানিয়ার দাবির পক্ষে কোনো মন্তব্য করেনি। এর আগে বুধবার পোল্যান্ড জানিয়েছিল তাদের আকাশসীমায় প্রবেশ করার পর তারা অন্তত 3টি রাশিয়ার ড্রোন ভূপাতিত করেছে। মার্কিন অঙ্গরাজ্য টেক্সাসে শরিয়া আইন কার্যকরের যে কোনো চেষ্টা নিষিদ্ধ ঘোষণা করেছেন গভর্নর গ্রেগ অ্যাবট। ব্যবসা প্রতিষ্ঠান বা ব্যক্তির উপর শরিয়া মানতে বাধ্য করার চেষ্টা হলে আইন শৃঙ্খলা বাহিনীকে জানাতে স্থানীয়দের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। এর আগে গত 9 সেপ্টেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে হিউস্টনের এক ভিডিওতে দেখা যায় এক মুসলিম আলেম মাইকের দোকানদারদের মদ, শূকরের মাংস ও লটারি বিক্রি না করার আহ্বান জানাচ্ছেন। এরপরই তিনি এক্সে দেয়া এক পোস্টে লেখেন, এ ধরনের হয়রানি টেক্সাসে সহ্য করা হবে না। শরিয়া আইন নিষিদ্ধ করে একটি আইনে সই করছেন বলেও জানান তিনি। এদিকে মার্কিন মুসলিম মানবাধিকার সংগঠনগুলো গভর্নরের বক্তব্যকে বিভ্রান্তিকর বলে সমালোচনা করেছে। কাউন্সিল অব আমেরিকান ইসলামিক রিলেশনস জানিয়েছে, শরিয়া মূলত ব্যক্তিগত ধর্মীয় চর্চার সাথে সম্পর্কিত, নাগরিক আইন নয়। কাতারে ইসরায়েলি হামলার উত্তেজনার মধ্যেই জেরুজালেম পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। গাজার জিম্মিদের পুনরুদ্ধার এবং যুদ্ধবন্ধের বিষয়ে ইসরায়েলি কর্মকর্তাদের সাথে আলোচনা করতে রুবিওর এই সফরের আগে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রুবিও বলেন, কাতারে হামাস নেতাদের লক্ষ্য করে ইসরায়েলের সাম্প্রতিক হামলা ওয়াশিংটন তেল আবিব সম্পর্কের যে কোনো পরিবর্তন আনবে না। তবে তিনি স্বীকার করেছেন এ ঘটনা গাজায় যুদ্ধবিরতি প্রচেষ্টায় প্রভাব ফেলতে পারে। এর আগে গত মঙ্গলবার দোহায় একটি আবাসিক কম্পাউন্ডে হামলা চালায় ইসরায়েল। সেখানে অবস্থানরত হামাস নেতাদের লক্ষ্য করে চালানো ওই হামলায় 5 হামাস সদস্য ও এক নিরাপত্তা কর্মকর্তা নিহত হন। যা হওয়ার হয়েছে আমরা তাদের সঙ্গে দেখা করব, ভবিষ্যতে কি হবে তা নিয়ে কথা বলবো। এখনো 48 জন জিম্মি আছে, অবিলম্বে তাদের সবাইকে একসঙ্গে মুক্ত করা দরকার। আর এটি শেষ হলেও সামনে অনেক কঠিন কাজ বাকি। গাজাকে এমনভাবে পুনর্নির্মাণ করতে হবে যাতে নিজেদের প্রত্যাশা মাফিক মানসম্মত জীবনযাপন করতে পারেন সেখানকার বাসিন্দারা। লন্ডনে ডানপন্থী রাজনৈতিক কর্মী টমি রবিনসনের ডাকে শনিবার অভিবাসন বিরোধী বিক্ষোভে যোগ দিয়েছে 1 লাখেরও বেশি মানুষ। সাম্প্রতিক সময়ে লন্ডনের চরম ডানপন্থীদের এটি সবচেয়ে বড় সমাবেশ। একই সময়ে সেখানে বর্ণবাদ বিরোধী বিভিন্ন সংগঠনও পাল্টা কর্মসূচি পালন করেছে। এদিকে বাংলাদেশে অধ্যুষিত টাওয়ার হ্যাম্পটনেও এই প্রাণবন্ত প্রতিবাদী র্যালি। শারমিন শ্রাবণীর প্রতিবেদন। লন্ডনের রাস্তায় এভাবেই অভিবাসন বিরোধী মিছিল করতে করতে এগিয়ে যায় লাখো মানুষ। শনিবার দুপুর থেকে ডানপন্থী রাজনৈতিক কর্মী টমি রবিনসনের ডাকে সেন্ট্রাল লন্ডনে জড়ো হতে থাকে স্থানীয়রা। পুলিশের হিসাবে ইউনাইট দ্য কিংডম নামে এই মিছিলে অংশ নেন প্রায় 1,10,000 মানুষ। সমাবেশের উত্তেজনা ছড়িয়ে পড়ে ওয়েস্টমিনস্টারের বিভিন্ন সড়কেও। এ সময় অনলাইনে বক্তব্য রাখেন মার্কিন ব্যবসায়ী ইলন মাস্কও। বক্তৃতায় সরকার পরিবর্তনের ডাক দেন মাস্ক। বিক্ষোভে অংশ নেওয়া মানুষ মনে করেন বর্তমান প্রেক্ষাপটে অভিবাসীরা ব্রিটিশদের জন্য হুমকি। তাদের এই দেশে অবৈধ অভিবাসন বন্ধ করা খুবই জরুরি, কারণ এটা আমাদের জন্য দিন দিন ভয়ঙ্কর হচ্ছে। অভিবাসন বিরোধী বিক্ষোভকারীরা একাধিকবার ব্যারিকেড ভেঙে পাল্টা মিছিলে পৌঁছতে চেয়েছিল। এতে কয়েকজন পুলিশ কর্মকর্তা লাঞ্ছনার শিকার হন। লন্ডনের মেট্রোপলিটন পুলিশ জানায়, সমাবেশ থেকে বিভিন্ন অপরাধের অভিযোগে অন্তত 9 জনকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি একই সময়ে কাছেই সমবেত হয় স্ট্যান্ড আপ টু রেসিজমের ব্যানারে পাল্টা মিছিল। সেখানে উপস্থিত ছিলেন 5,000-এরও বেশি মানুষ। সমাবেশে অংশ নেওয়া স্থানীয় ব্রিটিশরা অভিবাসীদের পক্ষে অবস্থান নেন। আমি মনে করি আমাদের সবাইকে স্বাগত জানানো উচিত। ঘৃণা আমাদেরকে বিভক্ত করছে। আমি মনে করি যত বেশি মানুষকে স্বাগত জানাবো, একটি দেশ হিসেবে আমরা তত বেশি শক্তিশালী হব। এদিকে দুপক্ষের সংঘর্ষ এড়াতে সমাবেশের স্থল ও এর আশপাশে প্রায় 1,000 পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি দুই পক্ষের মধ্যে একটি সুরক্ষিত এলাকা তৈরির জন্য প্রতিবন্ধকও বসানো হয়। শারমিন শ্রাবণী, 71। এই ছিল এখনকার আয়োজনে। বিশ্বের আরো নতুন কিছু খবর ও বিশ্লেষণ নিয়ে দুপুর 1:30টায় আবারও হাজির হবে বিশ্বযোগ। চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে, সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। 71-এর সাথে থাকুন।